কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজা অন্য মানুষকে হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে। বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা। পদ্মজা হেসে ফেলল পূর্ণার রেগে কথা বলা দেখে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত আর রাতকে দিন মানতেও রাজি ছিলেন, এতটা ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সবকিছু নতুন নতুন ছিল, তাই একটা ঘোরের মধ্যে থেকে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল, দূরে যেতে উবে গেছে। আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটপট করে বলল, তোমার কি কালা চাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কালাচাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপরই গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল, এখনো লিখন ভাই? যা, তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দিব, এবার হলো? এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রোজিনা আসছে, তোর সাথে কথা বলবে, আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্য মামার রাগ কমেছে। মোড়ল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে, আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মগা মদন সহ আরো দুজন মোড়ল বাড়ির গেটে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে, কিন্তু পদ্মজার কখনো ইচ্ছে করেনি শাড়ি পরতে। তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানোর শেষে চোখে কাজল এঁকে দেন, ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার মাঝ বরাবর সিঁথি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকের স্বরে বলেন, এতক্ষণ লাগলো? হেমলতার বলা কথা বোধহয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আবারে কি সুন্দর লাগতেছে। পদ্মজা লজ্জায় মিয়ে গেল, চোখ মুখ লাল আভায় ছড়িয়ে পড়ে। হেমলতা পদ্মজার চুলের খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপের আলোয় চারদিক আলোকিত করলে হবে না, গুণেও আলোকিত করতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে, এক নিঃশ্বাসে বলেও ফেললো, আল্লাহ, পদ্মজা তুই আমার ভাবিও হবি? আমার বিশ্বাসই হইতাছে না, মনে হইতাছে স্বপ্ন দেখতাছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতাছে, বাড়ির সবাই ফিট খায়া যাইব দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘোমটা টেনে দিলেন। লাবণ্যকে বললেন, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি আসো। হেমলতা হাসেন, পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন, কয়দিন পর থেকে এরাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে, ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মার দিকে। পদ্মজাকে নতুন বউয়ের রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর পর হয়ে যাবে। 2 মাস আগে হলেও তিনি 7 রাজার ধনের বিনিময় হলেও মেয়েকে বিয়ে দিতেন না। আহা, আমি আসছি। লাবণ্য, তুমি যাও তো, ওকে নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধরফর করছে। মায়ের যেন কি হয়েছে, সে পিছন ফিরে তাকায়। সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান, চোখ থেকে 2 ফোঁটা জলও গড়ে পড়ে। তিনি দ্রুত তা মুছেন। সদর ঘরে কোলাহল ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকি আম্মা, ভাবিরা, আপা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলংকারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখে দাঁড়িয়েছিল পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর লাগতে পারে এর আগে কখনো মনে হয়নি আমিরের। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত থাকা গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে দেখে বলল, মাশাআল্লাহ। দিনের বেলায় চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কেমন করে হয়? আমিরের মা ফরিনা ধমকের স্বরে বলেন, বাবু, এইখানে আয় বয়া। আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসলো।
হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফড়িয়ে উঠল। ছুটে এসে হবু শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলো। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা বেগম খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফরিনার যা আমিনা তাকে ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের ফুলকা, বাবু এবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না। ফরিনা পদ্মজার রূপ দেখেই মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন, বাবু তোর লেগা চান্দের লাখান বউ আনো, আর সেই কথা আজ রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করলেন, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে উত্তর দিলেন, হ্যাঁ ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে আবার বসে পড়ল। মজিদ মাতব্বর বাইরে মোর্শেদের সাথে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি এই বাড়িতে, সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তেই পদ্মজার সারা অঙ্গ সোনার অলংকারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ্য গুণ, যার কোনো সীমা নেই। যার সাথে পদ্মজা কথা বলছে সেই এগিয়ে এসে বালা নয়তো হার পরিয়ে দিচ্ছে পদ্মজাকে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে অথচ পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার। যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নেয়। পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে ভিড়ে, কিন্তু নৌকায় কে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে, কারোর সাথে বিরতিহীন ভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলো, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস। কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলল, কথা শেষ? চইলা গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, তোমার কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করতেছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, কিন্তু শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালা চাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কিসব কথা? উনার বোনরা আছে। লাবণ্য, রানী যা এখান থেকে। আমিরের আদেশ শুনে লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দা ভাই, থাকি না। আমির চোখ রাঙিয়ে তাকালো, ধমকের স্বরে বলল, যেতে বলছি যা। লাবণ্য ইস বলে উঠে পড়লো। তারপর পদ্মজাকে বলল, আয় অন্যখানে যাই। না, পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁসফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল। পূর্ণাও চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, একা থেকে তোমার কালো চাঁদের ভালোবাসা খাও। পদ্মজা বলেছি। পূর্ণা ছুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা মিনমিনিয়ে বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক নয়। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না বাড়ানোই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের 23তম পর্ব। এই গল্পের লেখিকা হচ্ছে এলমা বেহরুজ আপু। আমার কণ্ঠে গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্বগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি। বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতেই আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে, আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী, এজন্যই লিখন সার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয় বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দা ভাই দিয়েছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজটি খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ ঝলসে যাক, তুই বন্ধু আমার থাক। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবে মাত্র শুয়েছেন। হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন, ধানের মিলটা পায়া যাইতাছি। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ
চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বলেন, মাতবর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বলেন, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইলো? শোনো মোর্শেদ। আচ্ছা আগে শোনো, আমি কিন্তু শহরের ভাষা কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতাছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন। বললেন, আচ্ছা যেভাবে ইচ্ছে বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইলো, শোনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটার জন্য এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্ম ফুলটারে তুইলা নিয়ে যাইতাছি। এই বিলের পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছুই নাই, তাই আমার আর কিছু লাগবো না। বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়ে দিলাম। বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারায় করেন ভ্রু উঁচিয়ে। হেমলতা উঠে বসেন, বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশ মাত্র অবাক হলেন না, দায়সার ভাবে বলেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবেই জানা ফালাইছো। আমি তো আর সব জানতা নই, আমাকে বলনি কেন? বইলা কি হইতো? সেরি বিয়া দিতা? আর স্যারাডা নায়ক, কত সেরির লগে ঘষাঘষি করে, সেরিগুলাও নষ্টাদের সাথে চলে এই সারায়। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি, তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে, পরিস্থিতির ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে, সেখানেই গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা, কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে, তবুও পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলাম, শুনবি তো? পূর্ণা নতজানু হয়ে রইল। ক্ষীণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা। মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া মানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আমার 3 জনকে কি মেরে ফেললো আপা? জানি না, জিজ্ঞাসা করবো আমাকে? পদ্মজা ভাবলো, এরপর বলল, করব, আজ না, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো কয়দিন পর পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যিই হচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো, বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না, তাই কালা বলিস। ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়। এরপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না, উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু 2 বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার পৈহিক রূপের জোড়া পর্ব। প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলল, বড় আপা, দুলা ভাই আসছে। আমির আসার খবর শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ। গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে। সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। এইটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি খুব কষ্টকর? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ? উঠানে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভেতর ঢুকেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। এরপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতার চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীর সুস্থ বলেন, ভালো আছি। তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো আছে। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে। আমির হেসে ইতস্তত ভাবে নতজানু অবস্থায় বললেন, এমনি, যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার ছিল কি?
আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উকসুক করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটির দিকে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে, কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে, হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দায় আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা। আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো। পদ্মজা বারান্দার দিকে, পর্দার কাপড় পাতলা মিশ্রণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তীর তীর করে বাতাস বইছে, সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল। কসম লাগে পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ঠিক না, তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচবো না। রাতেই ইন্নালিল্লাহ। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতের পুরুষই না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম দেব না, একবার দেখা দাও। পদ্মজা ঠোঁট দুটো হা হয়ে গেল। কি বলে মানুষটা, কসম করেই বলছে আর কসম দিবে না। আমির ধৈর্যহারা হয়ে বলল, পদ্মাবতী, অনুরোধ রাখো, এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী, কপাল অবধি টেনে রাখা ঘোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আমির বলল, এই মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিন জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল। আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল, মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো। বাড়ির পিছনে মগাকে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসলো, বলল, যে ভাবি যান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। বিরক্ত লিখে বলল, লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন? উনিটাকে? আপনার আমির ভাই, যে ভাবি যান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের 24তম পর্ব, যেটার লেখিকা হচ্ছে ইলমা বেহরোজ। আমার কণ্ঠে গল্পটা শুনতে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্বগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এই নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে? বুক ধরফর করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি মেরে বসে আছে। ঘরে দুষ্ট রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চ স্বরে হাসছে, অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি, গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগুলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও,
পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সব সময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দু মাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো, সকালেই তো ঠিক ছিল। নিশ্চয়ই মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি কে? আমির? না আম্মা, লিখন সাজে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বুঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবে আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানাপোড়েন? এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম